আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম। ফিনান্স ও ব্যাংকিং নবম ও দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ফিনান্স ও ব্যাংকিংয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থায়নের উৎস বা সোর্স অফ ফান্ডিং। এই অধ্যায় শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, যেগুলোকে আমরা বলি শিখন ফল। অর্থায়নের উৎস চিহ্নিত করতে পারবে, অর্থায়নের উৎসের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে, বিভিন্ন মেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধার তুলনামূলক আলোচনা করতে পারবে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারবে। মোটামুটি তোমরা এই অধ্যায় শেষে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারবে। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখে নিব। তোমাদের এর আগে বলেছি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরের এসএসসি পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর বিভিন্ন সাময়িক পরীক্ষায় আসার মতো এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এবং এই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা যদি জেনে রাখতে পারো, পড়ে রাখতে পারো, তাহলে তোমাদের পরীক্ষাতে খুবই উপকার হবে। এবং আমরা যে অধ্যায়টি শুরু করতে যাচ্ছি সেখানে কিন্তু এই সকল প্রশ্নের উত্তর পাবে। তো সেহেতু প্রশ্নগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলে তোমাদের পাঠ্য বই যখন আমরা রিড আউট করব তখন তোমাদের উত্তরগুলো পেতে সুবিধা হবে। তো আমরা এটা যেহেতু থিওরিটিক্যাল অধ্যায়, তত্ত্বীয় অধ্যায়, এখানে কোনো গণিত টার্ম নেই, সেহেতু আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে আগের অধ্যায় যেভাবে আমরা পড়েছি সেইভাবেই। প্রথমে আমরা ভালো করে রিডিং পড়বো এবং সেটা অবশ্যই বুঝে পড়বো, এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, যে লাইনগুলো থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা বহু নির্বাচনী প্রশ্ন আসার মতো আছে, সেইগুলো আমরা বিভিন্ন রঙের কালি দিয়ে দাগিয়ে রাখবো। তোমরা ইচ্ছা করলে পেন্সিল অথবা কলম দিয়েও দাগিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা অধ্যায়টা শুরু করি, এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বইটা সামনে নিয়ে নেবে। প্রথমে আমরা 16 নম্বর পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর পৃষ্ঠাতে যাবে। সেইখানে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো সেটা হচ্ছে মুনাফা কী, মোট মুনাফা কাকে বলে, অর্থায়ন কী, ব্যবসায় অর্থায়ন কী, অভ্যন্তরীণ তহবিল কী, বহিস্থ তহবিল কী। এখানে দেখো, অর্থায়ন বা ব্যবসায় অর্থায়ন এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়তেই জেনে আসছি। তো এই কারণে আমাদের কিন্তু এই দুটো টপিক কিন্তু আমাদের বুঝতে সুবিধাই হবে। এরপরে মুনাফা, আমরা কিন্তু এর আগের অধ্যায় সুদ পড়ে আসছি। তো সুদ মুনাফা কিন্তু কাছাকাছি একটা অবস্থান করে। তো এখানে যে লাইনগুলো দাগানো আছে, এইগুলো লাইন কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে পড়ে দাগায় নিবে। যেমন ভূমিকাতে প্রথমে লাইন দেওয়া আছে, দৈনন্দিন ব্যবসা কার্য পরিচালনার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তার উৎস নির্বাচন অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার মানে তুমি প্রতিদিন যে কাজগুলো করো সেই কাজগুলো করতে তোমার যে অর্থের প্রয়োজন হবে, যে টাকার প্রয়োজন হবে, এই টাকাটা তুমি কোন জায়গা থেকে সংগ্রহ করবা সেইটা ঠিক করে রাখা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটাকে আমরা বলছি অর্থায়ন ব্যবস্থাপনার গুরুত্ব। এরপরে দেখো দেওয়া আছে, যে লাইনে দাগ দেওয়া আছে যে তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। তাহলে এখানে প্রশ্ন থাকতেই পারে যে মুনাফা অর্জন মূল উদ্দেশ্য কী, মুনাফা অর্জনের মূল উদ্দেশ্য কী, তহবিলে বিনিয়োগ বা তহবিলে বিনিয়োগে মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এরপরে আছে দেখো, কোনো প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে মোট আয়ের পরিমাণ বেশি হলে সাধারণত মোট মুনাফা বোঝায়। তাহলে এখানে কিন্তু আমরা মোট মুনাফার একটা সংজ্ঞা পেয়ে গেলাম মোটামুটি, যে কোনো প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে মোট আয়ের পরিমাণ বেশি হলে, মানে যে পরিমাণ ব্যয় হয়েছে তার থেকে যদি আয়ের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে মোট মুনাফা বোঝায়। আর মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও ব্যয় কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তাহলে নিট মুনাফা এবং মোট মুনাফার আমরা একটা সংজ্ঞা পেলাম। এরপরে যে লাইনটা দাগানো আছে, যে মুনাফা পরিমাণকে সর্বোচ্চ তহবিল উৎসের খরচ ন্যূনতম হওয়া আবশ্যক। তাহলে মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণের তহবিল উৎসের খরচ ন্যূনতম হওয়া আবশ্যক। তার মানে আমি যদি মুনাফা করতে চাই তাহলে আমাদের অবশ্যই খরচের পরিমাণটা কমাতে হবে। খরচের পরিমাণ যত আমি কমাতে পারবো, মুনাফার পরিমাণ কিন্তু আমি তত বাড়াতে পারবো। আমার যদি মুনাফা সর্বোচ্চকরণের ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমার যে খরচটা সেইটা কিন্তু আমার সর্বনিম্ন বা ন্যূনতম রাখতে হবে। ন্যূনতম রাখতে পারলেই আমি খরচটাকে কমাতে পারবো। এরপরে যে লাইনটা দাগানো আছে দেখো, ব্যবসায় অর্থায়ন বলতে ব্যবসা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয়
তা সরবরাহ করাকে বোঝায়। তার মানে এখানে আমরা ব্যবসা অর্থায়নের একটা সংজ্ঞা পেয়ে গেলাম, যে ব্যবসা অর্থায়ন বলতে ব্যবসা করার জন্য যে তহবিল, মানে ব্যবসা করতে গেলে আমার যে টাকার প্রয়োজন সেইটাকে বোঝাবে। সেইটা কিভাবে আমি সংগ্রহ করব সেইটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। এরপরে যে লাল কালিতে দাগানো আছে যে ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা থেকে নির্দিষ্ট সুদের হারে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। তার মানে ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা, এটা হতে পারে ব্যাংক কিংবা বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক থেকে আমি যদি কোনো ঋণ গ্রহণ করি তাহলে নির্দিষ্ট পরিমাণ আমার কী দিতে হবে? সুদ দিতে হবে। সুদের হারে ঋণ গ্রহণের মাধ্যম তহবিল সংগ্রহ করে। তাহলে আমি ব্যাংক থেকে যদি টাকা সংগ্রহ করতে চাই, তহবিল সংগ্রহ করতে চাই, তাহলে ব্যাংকের থেকে আমি যদি ঋণ নিই, ঋণ নিলে ঋণের বিপরীতে আমার কিন্তু তাকে সুদ দিতে হবে, এবং এটা কিন্তু খরচ। এরপরে দেখো দেওয়া আছে ব্যবসায়ীর স্থাবর সম্পত্তি ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ গ্রহণ করেও তহবিল সরবরাহ করা যায়। তাহলে ব্যবসায়ীর স্থাবর সম্পত্তি কীরকম হতে পারে? সেটা হতে পারে বিল্ডিং, ফ্যাক্টরি, কাঁচামাল, বিক্রয়যোগ্য মালামাল ইত্যাদি এইগুলো। এবং অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ গ্রহণ করেও তহবিল সংগ্রহ করা যায়। তুমি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য মাধ্যম, তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থেকেও টাকা নিয়ে তোমার তহবিল সংগ্রহ করতে পারো। এরপরে যে লাইনটা দাগানো আছে যে ব্যবসায় যে মুনাফা অর্জন করেন তা কারবার থেকে উত্তোলন না করে কারবারে বিনিয়োগ করে অর্থায়ন প্রয়োজন মেটাতে পারেন। তার মানে কি দাঁড়াচ্ছে যে দেখো, ব্যবসায় যে মুনাফা অর্জন করে, তাহলে মুনাফা অর্জন যেটা করলা সেটা যদি তুমি আবার ব্যবসায় বিনিয়োগ করো, মানে ব্যবসা থেকে ওই লাভটা তুমি যদি না নিয়ে সেই টাকাটা আবার যদি ব্যবসায় খাটাও, তাহলেও কিন্তু তোমার মূলধন, মানে তোমার ওই ব্যবসায় অর্থায়নটা তুমি করতে পারতেছো। মানে লাভ হলে আমরা কী করি? সে লাভটা তুলে নিই, লাভ তুলে নিয়ে বিভিন্ন জায়গায় তোমার যে খরচগুলো আছে সেই খরচগুলো তুমি করো। তো তুমি যদি সেটা না করো, তোমার যে টাকা লাভ হয়েছে সেই টাকা পুরোটাই যদি আবার তুমি ব্যবসাতে বিনিয়োগ করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার ব্যবসা যে অর্থায়নের যোগান দরকার ছিল সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। এরপরে দেখো দেওয়া আছে দৈনন্দিন খরচ মেটানোর জন্য নির্বাহের জন্য অর্থ ঘাটতির মুখোমুখি হতে হয় আমাদের, তবে তা সংস্থানের জন্য ভবিষ্যতে বিক্রয় বিপরীতে অগ্রিম গ্রহণ করতে পারেন। তার মানে বিক্রয় তুমি করছো, বিক্রয় করে কি করলো? আগে থেকে বেশি টাকা নিয়ে রাখলা, অগ্রিম টাকা নিয়ে রাখলা, এই টাকা দিয়েও তুমি ব্যবসাতে অর্থ সংস্থান করতে পারো। আবার তুমি বাকিতে মাল কিনে, এখানে বলা আছে আবার বাকিতে মাল ক্রয় করে অর্থায়ন করা সম্ভব। তোমার যে জিনিসটা দরকার সেটা তুমি যদি বাকিতে কেনো, তাহলে কি হচ্ছে? তোমার টাকা দেওয়া লাগতেছে না, কিন্তু তুমি ওই পণ্যটা বা ওই মালটা তুমি ঠিকই পাচ্ছ। একটা নির্দিষ্ট সময় পর আবার তুমি টাকাটা ফেরত দিয়ে দিবে। তো বাকিতে নিলেও কিন্তু তোমার অর্থ সংস্থান হচ্ছে, কারণ তুমি যদি নগদে ওই জিনিসটা কিনতে যাইতে, তাহলে দেখা যাইতো যে তোমার ওই পণ্য কেনার জন্য টাকা দেওয়া লাগতেছে, কিন্তু বাকিতে কেনার ফলে তোমার মাল তুমি ঠিকই পাচ্ছ, কিন্তু তোমার টাকা দেওয়া লাগতেছে না। পরবর্তী সময়ে দেওয়া লাগবে, যখন তোমার টাকা চলে আসবে সুবিধামতো টাইমে তুমি ওই জিনিসটা ফেরত দিতে পারবে। অনেক সময় মূল্যবান মেশিনারিজ, বড় ধরনের যন্ত্রপাতি, বিল্ডিং অথবা জমি ইত্যাদি ক্রয় না করে বরং বিভিন্ন প্রতিষ্ঠান হতে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া, এতে ব্যবসায় এক ধরনের প্রচুর অর্থ বিনিয়োগ ঝুঁকি থেকেও রক্ষা পায়, যেটাকে আমরা বলি হচ্ছে লিজ নেওয়া। তো লিজ নেওয়া মানে কি? যে তুমি একবারে কিনে নেবে না, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের জন্য ভাড়া নেবে, এই সময় পর্যন্ত তুমি ওইটা ব্যবহার করবে, ব্যবহার করার পরে তুমি আবার সেটা তুমি ফেরত দিয়ে দিবে। এতে করে কি হচ্ছে? তুমি ওই মেশিনারিজটা ব্যবহার করে বা ওই জমি বা ওই বিল্ডিংটা ব্যবহার করে তোমার কাজ তুমি ঠিকই সম্পূর্ণ করলা, কিন্তু তুমি তোমার একটা বড় অ্যামাউন্ট টাকা দিয়ে ওই জিনিসটা আর কেনার প্রয়োজন হলো না। তুমি এতে করে কি হলো? যে তোমার অর্থের বিনিয়োগটা কম হলো, কিন্তু তোমার যে আয়টা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ঠিকই হলো। তো এই জন্য তোমার যদি অর্থের কম থাকে, মানে অর্থ যদি তোমার কাছে কম থাকে, তুমি কিন্তু সেটা ভাড়া নিয়েও ব্যবসাটা চালিয়ে নিতে পারো। এরপরে দেওয়া আছে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংস্থান করে, এ ধরনের উৎস হতে সংগৃহীত অর্থ দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য। এছাড়াও তোমার যদি অর্থ সংস্থানের দরকার হয়, টাকার দরকার হয়, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? বিভিন্ন প্রতিষ্ঠান, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে। আমরা প্রথম অধ্যায়ে শেয়ারের একটু ধারণা পেয়েছিলাম, আমরা এই অধ্যায়ে শেয়ার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। শেয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে একটা বৃহৎ মূলধনের ক্ষুদ্রতম অংশ। তো এই শেয়ারটা বাজারে বিক্রি করার মাধ্যমেও একটা কোম্পানি তার অর্থ সংস্থান করতে পারে, কারণ শেয়ারটা যখনই বাজারে এসে বিক্রি করবে সে তার বিনিময়ে নগদ অর্থ পাবে, টাকা পাবে, সেই টাকা দিয়ে সে ব্যবসাটা চালু করতে পারে। তো এই জন্য বলা হয়েছে বড় বড় প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি বা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমেও টাকা সংগ্রহ করতে পারে। এরপরে যে লাইনটা আছে, যে কোনো ব্যবসার প্রতিষ্ঠান তহবিলের দুটি উৎস থাকে। তাহলে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তহবিলের দুইটি উৎস থাকে, একটি হচ্ছে মালিক পক্ষ, অন্যটি হচ্ছে ঋণদাতা। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে মালিক নিজে টাকা দিতে পারে, মালিকের নিজের টাকার যদি অপ্রতুলতা থাকে
তাহলে সে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারে। তাহলে মালিক পক্ষ টাকা দেয়, আবার ঋণদাতা যে ঋণ দিচ্ছে, এখানে ঋণদাতা বলতে আমরা ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে বুঝবো, তারাও টাকা বিনিয়োগ করতে পারে। মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ এবং ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিস্থ তহবিল উৎস বলা হয়। তাহলে আমরা অভ্যন্তরীণ তহবিল এবং বহিস্থ তহবিলের সম্পর্কে একটা ধারণা পেলাম। মালিক পক্ষ কোন তহবিল? অভ্যন্তরীণ, এবং ঋণদাতা মানে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এরা হচ্ছে বহিস্থ তহবিল। কীরকম, কী জন্য এরকম হলো? অভ্যন্তরীণ মানে কি? ভেতরে। মালিক কিন্তু ওই প্রতিষ্ঠানের একটা অংশ, মধ্যের অংশ, ভেতরের অংশ। তো সেহেতু তিনি যে টাকা দিবেন সেটাকে আমরা বলবো হচ্ছে অভ্যন্তরীণ তহবিল, ভিতরের তহবিল। আর এই মালিক ব্যতীত যে ঋণদাতা সংস্থা আছে, কিংবা আমরা যেটাকে বলি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বলতে পারো, বা বিভিন্ন রকমের যারা ঋণ দেয় তাদের যদি তুমি বলতে পারো, সেক্ষেত্রে তারা কিন্তু বহিস্থ, কারণ তারা ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের মধ্যের কেউ না। তো সেহেতু আমরা এই রকম প্রতিষ্ঠানের তহবিলের উৎসটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল আর একটা হচ্ছে বহিস্থ তহবিল। এখানে আমরা মুনাফার সংজ্ঞা দিয়েছি, মোট মুনাফার সংজ্ঞা দেওয়া আছে, অর্থায়নের সংজ্ঞা দেওয়া আছে, ব্যবসায় অর্থায়ন কাকে বলে সেটা দেওয়া আছে, অভ্যন্তরীণ তহবিল কোনটা এবং বহিস্থ তহবিল কোনগুলোকে সেগুলো এখানে সংজ্ঞা দেওয়া আছে। আশা করছি তোমরা এই সংজ্ঞাগুলো একটু পড়ে নিতে পারবে। যেমন মুনাফা কাকে বলে? আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাই মুনাফা। মোট মুনাফা হচ্ছে উদ্যোক্তার মোট বিক্রয়লব্ধ আয় থেকে ব্যক্ত বা স্পষ্ট আয় বাদ দিলে যা থাকে তাকে মোট মুনাফা বলে। অর্থায়ন হলো আর্থিক পরিকল্পনা, সংগ্রহ, বিনিয়োগ, সংরক্ষণ, মুনাফা বন্টন, সমন্বয় ও নিয়ন্ত্রণ সম্পর্কিত যাবতীয় কার্যাবলীর সমষ্টি। ব্যবসা অর্থায়ন এইগুলো তোমরা প্রথম অধ্যায়ে আরও বিস্তারিত জেনেছ। আশা করছি তোমরা সংজ্ঞাগুলো বুঝতে পারবে। এরপর তোমরা যাবে হচ্ছে 17 অধ্যায়ে, 17 পৃষ্ঠাতে। 17 পৃষ্ঠাতে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে শেয়ার কাকে বলে, এক মালিকানা ব্যবসায় কি, অংশীদারি ব্যবসায় কি, যৌথ মূলধনী কারবার কি। তো শেয়ার কি? আমরা আগেই বলেছি শেয়ার বলতে আমরা কি বুঝি। তার আগে আমরা দেখি এখানে যে অর্থায়নের উৎস দিয়ে দুইটা ভাগ করে দেওয়া আছে। তোমাদের এর আগেই বলা হলো যে দুইটা উৎস আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বহিস্থ উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস আমি বলছি আমাদের বলা হয়েছিল মালিকানা ভিত্তিক, এবং আরেকটা যেটা আমরা বললাম যে আরেকটা হচ্ছে ঋণদাতার, মানে যারা ঋণ দেয় তাদের ভিত্তিতে একটা, আর মালিক পক্ষের একটা। এই দুই ভাগে ভাগ করা হয়েছে, অভ্যন্তরীণ তহবিল এবং বহিস্থ তহবিল। এখানে দেখো প্রথমে উপরে লাইনে দাগানো আছে, যেটা এখানে বলা আছে, ব্যবসায় মালিক তার সঞ্চিত মুনাফা ও অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায় প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলা হয়। তাহলে অভ্যন্তরীণ তহবিলের আমরা এখানে আরেকটা কিন্তু সংজ্ঞা পেলাম, যে ব্যবসায় মালিক তার সঞ্চিত মুনাফা ও অব্যবহৃত মুনাফা, মানে যে মুনাফা বা যে লাভটা এখনও ব্যবহার করা হয়নি, সে যে মাধ্যমে যে তহবিল ব্যবসায় প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলা হয়। অভ্যন্তরীণ তহবিলের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক। তাহলে মালিকানা ভিত্তিক ভাগ করা যায়, আরেকটা হচ্ছে মুনাফা ভিত্তিক, মানে মালিকের যে মুনাফাটা আছে সেই মুনাফা বিভিন্ন ভাগে ভাগ থাকে সেইটাকে। তার মানে অভ্যন্তরীণ তহবিলটাকে আমরা দুই ভাগে ভাগ করি, অর্থায়নের উৎসটাকে দুই ভাগে ভাগ করি, এবং অভ্যন্তরীণ তহবিলটাকে আবার দুই ভাগে ভাগ করি, এবং বহিস্থ তহবিলটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি। এখানে অভ্যন্তরীণ তহবিলটাকে আমরা যেহেতু দুই ভাগে ভাগ উৎস হিসেবে দুইটা ভাগ করলাম, মালিকানা এবং মুনাফা ভিত্তিক, এবং বহিস্থ তহবিলের তার মেয়াদ অনুযায়ী, সময় অনুযায়ী আবার তিনটা ভাগে ভাগ করি, যেমন স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো এখানে মালিকানা ভিত্তিক উৎস, অভ্যন্তরীণ তহবিল এবং বহিস্থ তহবিলের সম্পর্কে আরও বিস্তারিত পরের পৃষ্ঠাতে আমরা আর জানতে পারবো। তার আগে আমরা একটু শেয়ার কাকে বলে, শেয়ার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। শেয়ার আমরা বলেছিলাম যে আমরা যদি পরের স্লাইডে যাই সেক্ষেত্রে আমরা দেখব শেয়ার কাকে বলে। এখানে দেখো দেওয়া আছে যে শেয়ার অর্থ হচ্ছে অংশ, হিস্সা, ভাগ, মানে একটা ভাগ, অংশ। পুঁজিবাজারে শেয়ার বলতে একটি কোম্পানির মালিকের অংশ বিশেষকে বোঝায়। প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন অনেকগুলো ইউনিটে বিভক্ত থাকে, প্রতিটি ইউনিট এক একটি শেয়ার। তাহলে ধরো তোমার কাছে 1 কোটি টাকার একটা পণ্য আছে, তাহলে এই 1 কোটি টাকার পণ্য তুমি বিক্রি করতে চাচ্ছ। তাহলে এই 1 কোটি টাকার পণ্য যদি তুমি বিক্রি করতে চাও, একজনের পক্ষে হয়তো বা এই 1 কোটি টাকার পণ্য মানে কেনা সম্ভব না, কিন্তু তোমার বিক্রি করা প্রয়োজন। তো তুমি যদি চিন্তা করো যে আমি এই পুরো 1 কোটি টাকাটাকে আমি 100 ভাগ করব,
তাহলে 100 ভাগ যদি তুমি করো তাহলে প্রতিটা ভাগের মূল্য তখন হয়ে যাবে 1,00,000 টাকা। তাহলে এখন কিন্তু একটা ব্যক্তির পক্ষে ওই পণ্যটা কেনা সহজতর। তাহলে 1,00,00,000 টাকার একটা সম্পত্তি বলো আর পণ্যই বলো, সেটাকে তুমি যদি 100 ভাগে ভাগ করো বা 10 ভাগে ভাগ করো, সেক্ষেত্রে দেখা যাবে যে সেই টাকার পরিমাণটা কমে আসবে এবং মানে যারা ক্রেতা তারা কিনতে আগ্রহী হবে। তো এই যে তুমি ভাগ করলে একটা বৃহৎ একটা টাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলা, এটাকে আমরা বলবো হচ্ছে শেয়ার। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা কি। এটা কিন্তু আমরা এর আগেও প্রথম অধ্যায়ে একটু জানার চেষ্টা করেছিলাম যে এক মালিকানা ব্যবসা মানে কি, একটা মালিক থাকবে, একজন মালিক থাকবে এবং দায় দেনা এবং যে দায়গুলো থাকবে, লস ক্ষতি যেটাই হোক না কেন, যেটাই সবই কিন্তু ওই একজন মালিকই বহন করবে। সংজ্ঞাটা এরকম যে এক মালিকানা ব্যবসা হলো একজন ব্যক্তির মালিকানাধীন এবং মালিক কর্তৃক পরিচালিত ব্যবসা। এক মালিকানাধীন ব্যবসা এবং মালিক দুটি আলাদা সত্তা নয়, বরং ব্যবসার সকল দায় দেনা এবং সম্পত্তি সমস্তই মালিকের একার। যত সম্পত্তি আছে সব মালিক তিনি, এবং কোনো যদি ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতির ভাগিদারও ওই একজন মালিকই। এরপরে অংশীদারি ব্যবসা কাকে বলে? অংশীদারি ব্যবসা হলো চুক্তির দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বৈধ উপায়ে অর্থ উপার্জনের নিমিত্তে যে ব্যবসা গড়ে ওঠে। তার মানে চুক্তির মাধ্যমে এক বা একাধিক ব্যক্তির মধ্যে টাকা উপার্জন, মানে বৈধভাবে টাকা উপার্জনের জন্য যে ব্যবসাটা গড়ে ওঠে সেটাকে আমরা বলবো অংশীদারি ব্যবসা। এবং সর্বশেষ যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে? মালিকানা ব্যবসা কাকে বলে? যৌথ মূলধন বা যৌথ মালিকানা ব্যবসা হলো একটি ব্যবসায়ী সত্তা বা প্রতিষ্ঠান যেখানে অংশীদাররা শেয়ার ও বিভিন্ন প্রকার স্টক ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিকানা লাভ করে। অংশীদাররা তাদের শেয়ার অবাধে হস্তান্তর করতে পারেন। তার মানে এখানে যৌথ মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিন্তু তোমার শেয়ারটা বোঝা খুব দরকার। যেমন আমি বলেছিলাম যে তুমি একজন মালিক, তুমি যখনই ওই শেয়ারটা বাজারে বিক্রি করতে যাবা, তখন কিন্তু তোমার ওই শেয়ারটাকে তুমি কী করলা, তোমার 1,00,00,000 টাকাটা 10টা ভাগে ধরলাম, 10টা ভাগে ভাগ করছো, প্রতি ভাগেই 10 লক্ষ টাকা করে আছে। তার মানে এই 10 লক্ষ টাকার জিনিস যখন তারা কিনলো, তারা কিন্তু ওই কোম্পানির যে তুমি যে 1,00,00,000 টাকা বিক্রি করলা সেই কোম্পানির কিন্তু একটা অংশ হয়ে গেল। কেননা তারা 10 লক্ষ টাকা সেখানে বিনিয়োগ করেছে, কারণ হচ্ছে তারা সেখান থেকে লাভ পাবে, লাভ পাবার আশায় কিন্তু সেই টাকাটা বিনিয়োগ করেছে। তাহলে এই টাকাটা বিনিয়োগ করার ফলে তারা কিন্তু ওই কোম্পানির একটা অংশ হয়ে গেছে। তার মানে যৌথ মালিকানা ব্যবসায় বা যৌথ মূলধনী ব্যবসাটা হচ্ছে সেই ব্যবসা যেখানে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করা হয়ে থাকে। আগের অধ্যায়ে যে লাইনগুলো দাগানো ছিল সেইগুলো আমরা একটু আরেকবার দেখে নিই। যে সংগঠনের ভিত্তিতে, যেটা বললাম, সংগঠনের ভিত্তিতে কারবার 3 ভাগে ভাগ করা যায়: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। এটা এখানে সেভাবেই এই লাইনগুলো দাগানো আছে। আশা করছি তোমরা এই পৃষ্ঠার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো ভালোভাবে জানতে পেরেছো, বুঝতে পেরেছো। আর অর্থায়নের উৎসটা আমরা পরের পৃষ্ঠাতে আরও বিস্তারিত জানতে পারবো, সেহেতু এখানে অতটা আলোচনা করার দরকার হলো না। তবে একটা জিনিস মনে রাখবে, অর্থায়নের উৎস প্রধানত 2 প্রকার: অভ্যন্তরীণ এবং বহিস্থ। অভ্যন্তরীণ তহবিলটাকে মালিকানার ভিত্তিতে বা উৎসের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক। এবং বহিস্থ তহবিলগুলো সময় বা মেয়াদের ভিত্তিতে 3টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আমরা 18 পৃষ্ঠাতে চলে যাব। তোমরা এবার 18 পৃষ্ঠাতে লক্ষ্য করো। 18 পৃষ্ঠাতে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো সেটা হচ্ছে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত, অবন্টিত মুনাফা কী, সঞ্চিত তহবিল কী, লভ্যাংশ সমতাকরণ তহবিল কাকে বলে। তো এখানে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম শেয়ার হোল্ডার সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ শেয়ার হোল্ডার হতে পারে 50 জন। তার মানে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম শেয়ার হোল্ডার সংখ্যা হবে 7 জন এবং সর্বোচ্চ হবে শেয়ার হোল্ডার দ্বারা সীমিত, মানে শেয়ারের পরিমাণ দ্বারা সীমিত হবে, কোনো নির্দিষ্ট সংখ্যা এখানে দেয়া নাই। এখানে যে লাইনগুলো দাগানো ছিল সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করে দেখি। তাহলে এখানে প্রথম লাইনেই কিন্তু দেওয়া আছে, দেখো, প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সদস্য সংখ্যা 2 থেকে 50 জনের হতে পারে এবং পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 7 এর ঊর্ধ্বে ও ঊর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ যে কোনো সংখ্যক হতে পারে। তার মানে এখানে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এখানে কোনো নির্দিষ্ট সীমা নাই। পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড উভয় কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। তাহলে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি কিসের মাধ্যমে মূলধন সংগ্রহ করে? শেয়ার বিক্রির মাধ্যমে। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বিক্রি না করে নির্ধারিত মালিকের মধ্যে বিক্রি করে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে বিক্রি না করে নির্ধারিত মালিকদের, তাদের যে মালিকানা আছে, যেহেতু প্রাইভেট
লিমিটেড কোম্পানি, সেহেতু মালিক কিন্তু তাদের কিছু মালিক নির্দিষ্ট করে দেয়া থাকে, মালিকের মধ্যেই তারা শেয়ারগুলো বন্টন করে। আর পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো কি হয়, জনগণের কাছে সর্বসাধারণের জন্য বিক্রয় করা হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান, এরপর লাইনগুলোতে দেখো, ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য দ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য, যে পণ্যদ্রব্য তৈরি উৎপাদন করলো সেটা বিক্রির মাধ্যমেই কিন্তু অর্থ উপার্জন করে থাকে। উপার্জিত আয় থেকে উৎপাদন খরচ, বিক্রয় খরচ ইত্যাদি বাদ দিলে যে অর্থ বাকি থাকে সেটি প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা। তাহলে অর্জিত মুনাফা আমরা তাকেই বলবো যেটা আয় করে, সেখান থেকে খরচ, বিক্রয় খরচ এবং কর যা যা আছে, যত খরচ আছে সবগুলো বাদ দেওয়ার পরে যে লাভটা থাকবে সেটাকে আমরা বলবো অর্জিত মুনাফা। এই মুনাফা থেকে ঋণের সুদ ও সরকারের প্রদেয় ট্যাক্স বাদ দেওয়ার পর বাকিটা ট্যাক্স বাদ দেওয়ার পর বাকিটা বিভিন্নভাবে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়। ঋণের ক্ষেত্রে যেমন কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক, অভ্যন্তরীণ উৎস ব্যবহারের বাধ্যতামূলকভাবে তেমন কিছু প্রদান করতে হয় না। ফলে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কিছুটা কমে যায়। তার মানে কি, ঋণের ক্ষেত্রে যেমন কিস্তি পরিশোধ বাধ্যতামূলক, মানে তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও তাহলে সেক্ষেত্রে ওই ঋণের যে কিস্তি হবে সেটা কিন্তু তোমার, মানে সুদ যেটা, সেটাকে তোমার পরিশোধ করা কিন্তু বাধ্যতামূলক। কিন্তু অভ্যন্তরীণ উৎস ব্যবহারে বাধ্যতামূলক তেমন কিছু প্রদান করতে হয় না। তার মানে তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও সেটা কিন্তু বহিস্থ উৎস, আর যদি তুমি ভেতর থেকে মালিক বা তোমার মালিকানার ভিত্তিতে, আরেকটা ছিল আমাদের মুনাফা ভিত্তি, এই দুই উৎস থেকে তুমি যদি ঋণ নাও সেক্ষেত্রে এটা প্রদান করা, মানে উৎস থেকে ব্যবহার মানে কিস্তিটা পরিশোধ করা বাধ্যতামূলক নয়। ফলে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কিছুটা কম যদি অভ্যন্তরীণ উৎস থেকে তুমি তহবিলটা সংগ্রহ করে থাকো। এরপর আসা হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয়ে থাকে তাই হচ্ছে অবন্টিত মুনাফা। তার মানে এখানে আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম যে নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তা অবন্টিত মুনাফা। এটা কীরকম? এটা হচ্ছে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে তুমি একটা অংশ তুমি কিছু লাভ করেছো, এই লাভটা তুমি যদি ব্যবসা বিনিয়োগ করে থাকো তাহলে সেখান থেকে লাভটা তুমি অবশ্যই নিবা। তুমি কি করলা? তুমি সেই লাভটা নিলে না, তুমি বললা যে এই টাকাটা আমি আবার ব্যবসায় বিনিয়োগ করতে চাই, তাহলে কিন্তু এটাকেই বলবো আমরা হচ্ছে অবন্টিত মুনাফা। ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবেলার জন্য সঞ্চিত তহবিল সৃষ্টি করা হয়। সঞ্চিত তহবিল আমরা কি বুঝি? সঞ্চিত তহবিল হচ্ছে যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় বা ভবিষ্যতে তোমার নগদ অর্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমার যাতে ব্যবসাটা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, তাহলে সেই কারণে তুমি কি করবা, তোমার যে লাভের অংশ সেটা তুমি সংরক্ষণ করবা। তো এই লাভের অংশটা সংরক্ষণ করাটাকেই আমরা বলবো হচ্ছে সঞ্চিত তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে আমরা কি বুঝি? কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে সাধারণভাবে নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকেন। তার মানে তুমি যখনই শেয়ার হোল্ডার হবা, শেয়ার কিনবা, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ পাবা, কারণ লাভের আশাই তো তুমি টাকাটা বিনিয়োগ করেছো। তো কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। তো অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠান ভালো চলে না, তো এই প্রতিষ্ঠান যখন চলে না ভালো মতে, তখন দেখা যায় যে তোমার লভ্যাংশ বন্টন করা হয়, মানে লভ্যাংশ ঘোষণা করা হয় না সেই সময়। তো ব্যবসায় সুনাম, যেহেতু তুমি লভ্যাংশ যদি বন্টন করা না হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবসার একটা খারাপ ইফেক্ট পড়তে পারে। সেই জন্য কী করে ব্যবসায়ীরা, ব্যবসায় সুনাম ক্ষুণ্ণ করতে পারে বলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সেই বছর নিট মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে এবং পরবর্তী বছর যখন মুনাফা অপ্রতুল হয় তখন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠানে যখন মানে বেশি লাভবান হয় তখন সেই লাভের কিছু অংশ তারা সংরক্ষণ করে, সরিয়ে রাখে, এবং যে বছরে তোমার লাভ হবে না সেই বছরে ওই যে তোমার যে টাকাটা সংগ্রহ করে রেখেছিল, যে লভ্যাংশটা সরিয়ে রেখেছিল, সেইখান থেকে তখন যে বছরে লভ্যাংশ হয়নি সেই বছরে ওই তহবিল থেকে তোমার মুনাফাটা দিয়ে দেয়। কারণ যদি কোনো বছর মুনাফা না দেয় তাহলে তখন সেই প্রতিষ্ঠানের বা ওই প্রতিষ্ঠানের যারা শেয়ার হোল্ডাররা থাকবে তারা কিন্তু ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ আগ্রহটা হারিয়ে ফেলবে। তো এই সমস্যা সমাধানের জন্যই কিন্তু এই লভ্যাংশ সমতাকরণ তহবিল গঠন করা হয়ে থাকে। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরে কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। এটা তহবিল সংগ্রহের একটা জনপ্রিয় উৎস। ব্যাংক ঋণের কয়েকটি বৈশিষ্ট্য আছে। ব্যাংক ঋণের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, উক্ত মেয়াদের মধ্যে ঋণ ব্যবহার করলে সুদ আসল ফেরত দিতে হয়। তার মানে
বহিস্থ তহবিল বলতে আমরা কি বুঝি? বহিস্থ তহবিল মানে আমরা প্রথম যে পৃষ্ঠাতে ছিল সেখানেও কিন্তু আমরা একই জিনিস শিখে আসছি যে বহিস্থ তহবিল হচ্ছে ব্যাংক বা বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠান। তো সেখান থেকে টাকা নিলে তার কিছু বৈশিষ্ট্য আছে। তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুদ আসল সহ ফেরত দিতে হয়। আমরা এই পৃষ্ঠাতে যে বিষয়গুলো শিখলাম তার একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। আশা করছি তোমরা সংজ্ঞাগুলো একটু দেখে নিবে। তোমরা যদি এই সংজ্ঞা না দিতে চাও, তোমরা যদি তোমার পাঠ্য বইয়ের সংজ্ঞা দিতে চাও, তাও কোনো সমস্যা নেই। তবে এই সংজ্ঞা দিলেও তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা পড়ে দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে। এরপরে তোমরা যাবে 19 পৃষ্ঠাতে। 19 পৃষ্ঠাতে আমরা যে বিষয়গুলো একটু খেয়াল করব সেটা হচ্ছে ঋণপত্র বা ডিভাঞ্চার কাকে বলে, বন্ড কাকে বলে, অগ্রাধিকার শেয়ার কাকে বলে, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কী, মূলধনী খরচ কাকে বলে। তো এখানে এই সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা একটু যে লাইনগুলো আমরা দাগিয়ে রেখেছি এইগুলো একটু বোঝার চেষ্টা করি। সুদের হার নির্দিষ্ট থাকে যা দীর্ঘকাল ব্যাপী পরিবর্তন করা হয় না। আমরা ওই যে আগের পৃষ্ঠাতে যে জিনিসগুলো দেখে আসলাম যে ব্যাংক থেকে ঋণ নিলে তার বৈশিষ্ট্য কী কী। তার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা যে সুদের হার নির্দিষ্ট থাকে যা দীর্ঘকাল ব্যাপী পরিবর্তন করা হয় না। যখন তুমি ঋণ নিবা তখন একটা নির্দিষ্ট পরিমাণ তোমাকে বলে দিবে যে এত 10%, 5%, 7% হারে আপনাকে সুদ দিতে হবে। এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য আছে, নিয়মিতভাবে সুদের অর্থ ও কিস্তি পরিশোধ করে মেয়াদান্তে আসল পরিশোধ করা কারবারের জন্য বাধ্যতামূলক। মানে যে পরিমাণ সুদ এবং কিস্তি আছে সেটা একটা নির্দিষ্ট সময় দেবে, যে 1 মাস, 2 মাস বা 15 দিন, 1 সপ্তাহ, এরকম একটা সময় থাকবে। এই সময়ের মধ্যেই তোমার পরিশোধ করতেই হবে, বাধ্যতামূলক। ব্যাংকের কাছে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রয় করেও একই ধরনের তহবিল সংগ্রহ করা যায়। তাহলে তুমি ব্যাংকের কাছে ঋণপত্র বিক্রি করতে পারো, ডিবেঞ্চার বিক্রি করতে পারো, বন্ডও বিক্রি করার মাধ্যমে এই তহবিলটা তুমি সংগ্রহ করতে পারো। অগ্রাধিকার শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহের বহিস্থ উৎস হিসেবে পরিচিত। তো আমরা যেহেতু অগ্রাধিকার শেয়ার কি এইগুলো জানি না, আমরা ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড এইগুলোও জানি না, সেহেতু আমরা এরপরের পৃষ্ঠাতেই আমরা এইগুলোর সংজ্ঞা সম্পর্কে জানতে পারবো, তখন আরও বিস্তারিত বুঝতে পারবো। এখন শুধু তোমরা মনে রাখো, ব্যাংকের কাছে ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড বিক্রি করেও কিন্তু আমরা তহবিল সংগ্রহ করতে পারি এবং এটা বহিস্থ তহবিল। আবার অগ্রাধিকার শেয়ার যেটা আছে সেই অগ্রাধিকার শেয়ার বিক্রি করেও আমি বহিস্থ তহবিল সংগ্রহ করতে পারি, বা বহিস্থ তহবিলের একটা উৎস হিসেবে পরিচিত অগ্রাধিকার শেয়ার। এরপরে দেখা দেওয়া আছে, ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়। তার মানে কর কোথায় প্রদান করতে হয়? ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন মানে কি? বহিস্থ অর্থায়ন যেটাকে আমরা বলি, করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়, ফলে প্রদেয় করের পরিমাণ কম হয়। তার মানে ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর লাভ অবশিষ্ট থাকবে, মানে যে টাকাটা আমি খরচ করলাম সেই খরচটা বাদ দেওয়ার পর যে লাভটা থাকবে সেই লাভের উপর আমার কর দিতে হয়। সেই কারণে করের পরিমাণ কিন্তু কম হয়। যদি আমার পুরো টাকার উপর মানে কর দেওয়া লাগতো তাহলে কিন্তু বেশি হতো, কিন্তু তা না, যে খরচ বাদ দেওয়ার পর যে লাভটা থাকবে সেই লাভের উপর আমার কর দিতে হবে। এরপরে দেওয়া আছে যে বহিস্থ অর্থসংস্থানই তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে। তাহলে তহবিল সংগ্রহের উৎস হিসেবে প্রধান যেটা কাজ করে সেটা হচ্ছে বহিস্থ অর্থসংস্থান। বহিস্থ অর্থসংস্থান মানে আমরা কী বুঝি? আমরা ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। বহিস্থ তহবিলের একটা সুবিধা হলো এর সুদ প্রদান বাধ্যতামূলক, অসুবিধা হলো এর সুদ প্রদান বাধ্যতামূলক। মানে বহিস্থ ব্যাংক থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে তুমি যদি ঋণ নাও সেক্ষেত্রে তোমার সুদ প্রদান করতেই হবে। বহিস্থ তহবিলের মেয়াদের ভিত্তিতে সাধারণত 3 প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী, এই 3 ধরনের। আমরা এর আগে যেটা বললাম যে বহিস্থ তহবিলের উৎসটা 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেয়াদের ভিত্তিতে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদী উৎস বলতে আমরা কি বুঝি সেটা দেখি। স্বল্পমেয়াদী বলতে আমরা বুঝি হচ্ছে 1 বছরের কম সময়কে যেটা বলে। তাহলে স্বল্পমেয়াদী বলতে 1 বছরের কম সময়ের জন্য যেটা সংগ্রহ করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে স্বল্পমেয়াদী। একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয়, যা 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য। তার মানে আমি যদি টাকা নিই এবং সেই টাকাটা যদি 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। এই অর্থায়নে বেশ কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কী কী হতে পারে দেখি আমরা। প্রথমত হচ্ছে স্বল্পমেয়াদী উৎস হতে অর্থ সংস্থানের খরচ তুলনামূলক সর্বোচ্চ ও সর্বনিম্ন 2 হতে পারে। তার মানে এখানে টাকা নিলে আমার সর্বোচ্চ খরচ হতে পারে, আবার সর্বনিম্নও হতে পারে।
বিভিন্ন ঋণমুক্ত উৎস যেমন বাকিতে পণ্য ক্রয়, বকেয়া মজুরির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ের জন্য অর্থ সংস্থান হতে পারে, যার কোনো মূলধনী খরচ নেই। তুমি যে টাকাটা নিবা সেটার জন্য তো টাকা দিতে হবে, মানে সুদ যেটা দিতে হবে, লাভ দিতে হবে। কিন্তু স্বল্পমেয়াদী টাকা যদি তুমি বাকিতে পণ্য ক্রয় করো, কিংবা কারো তুমি যে মজুরি দিবা, যে কর্মচারীকে মজুরি দিবা, সেটা যদি তুমি বাকি রাখো, বকেয়া রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই খরচটা হবে না, মূলধনী খরচটা আর হবে না। দ্বিতীয়ত, স্বল্পমেয়াদী অর্থ আদান প্রদান প্রক্রিয়াটি সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া। তার মানে স্বল্পমেয়াদী টাকাটা তুমি খুব সহজেই পাবা এবং খুব সহজেই তুমি এটা পরিশোধ করতে পারবা। আর প্রক্ষান্তরে তোমার পাশাপাশি তুমি যদি মধ্যম কিংবা দীর্ঘমেয়াদী সংস্থান অর্থের কথা ভাবো, সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা অনেক জটিল। তৃতীয়ত, যেসব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য দ্রব্যের চাহিদা 1 বছর সময়ের মধ্যে অতি দ্রুত পরিবর্তন হতে থাকে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন অর্থায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না। সেসব প্রতিষ্ঠানের অর্থায়ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না। অর্থাৎ এখানে যে জিনিসটা বলা হয়েছে তা হচ্ছে, তুমি যে প্রতিষ্ঠানের ব্যবসাটা পরিবর্তনশীল, খুবই দ্রুত পরিবর্তনশীল, সেইগুলো ক্ষেত্রে তুমি যদি দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে চাও, তাহলে তুমি ঝুঁকির মধ্যে পড়বা। কিন্তু যেগুলো ব্যবসাটা পরিবর্তনশীল, সেগুলোতে তুমি যদি স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করো, সেক্ষেত্রে তোমার জন্য খুব লাভবান, তুমি ঝুঁকিতে কম থাকবা। এরকম যেগুলো দ্রুত পরিবর্তনশীল ব্যবসা, সেগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার ফ্যাশন হাউসগুলো, মানে কাপড়। দেখা যায় যে এক ঈদ থেকে আরেক ঈদে গেলে একটা কাপড় বেশি দিন কিন্তু লাস্টিং করে না, মানে ডিজাইন, ফ্যাশন এগুলো কিন্তু বেশি দিন টেকে না। তো তুমি এক ডিজাইনের তৈরি করলা, পরের বছর যদি সেই ডিজাইনই চালাও, সেটা কিন্তু তোমার ব্যবসার জন্য লাভবান হবে না। তো এইটা কিন্তু তোমার কী হচ্ছে, অতি দ্রুত পরিবর্তন হচ্ছে। তো সেহেতু আমাদের কিন্তু এই খেয়াল রাখতে হবে যে আমরা যে ব্যবসাটা আমার যদি খুব শর্ট টাইমের হয়, সেক্ষেত্রে আমার অর্থ সংস্থানও আমার স্বল্পমেয়াদী হতে হবে। এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে, আশা করছি তোমরা সংজ্ঞাগুলো একটু দেখে নিবে, যে ঋণপত্র বা ডিভেঞ্চার কাকে বলে, বন্ড কাকে বলে, অগ্রাধিকার শেয়ার কাকে বলে, মূলধনী খরচ আমরা কাকে বলি। এই 4টা জিনিস কিন্তু আমরা আগের পৃষ্ঠাতে আমরা পাইনি। তো একটু দেখে নেই যে ঋণপত্র বা ডিভেঞ্চার কাকে বলে। পাবলিক লিমিটেড কোম্পানির যে ঋণ স্বীকৃতিপত্র ইস্যু করে জনগণ বা প্রতিষ্ঠান নিকট হতে ঋণ সংগ্রহ করে, তাকেই ঋণপত্র বলে। তার মানে কি, পাবলিক লিমিটেড কোম্পানির যে ঋণ স্বীকৃতিপত্র ইস্যু করে জনগণ বা প্রতিষ্ঠান নিকট হতে ঋণ সংগ্রহ করে, যেন এমন একটা চুক্তিনামা যেটার মাধ্যমে জনগণ ঋণ সংগ্রহ করতে পারবে, তাকেই ডিবেঞ্চার বা ঋণপত্র বলে। বন্ড কি? বন্ড হলো এক প্রকারের চুক্তি বা ঋণপত্র। এটাও এক ধরনের চুক্তি বা ঋণপত্র। সাধারণ অর্থে যে চুক্তিপত্র বা ঋণপত্রের মাধ্যমে কোনো কোম্পানি বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করে, সেই ঋণপত্র বা দলিলকেই বন্ড বলে। তাহলে বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করে, যে টাকা বিনিয়োগ করতে চাচ্ছে তার কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করার যে পদ্ধতি বা যে চুক্তি, সেটাকে আমরা বলবো হচ্ছে বন্ড। অগ্রাধিকার শেয়ার কি? এখানে আসলে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের একটা পার্থক্য আমাদের জানলে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারতাম। যেহেতু এখানে বলা আছে অগ্রাধিকার মানেই কিন্তু হচ্ছে কাউকে বেশি প্রাধান্য দেওয়া। তার মানে আমরা যে শেয়ার হোল্ডার, মানে যে শেয়ার কিনবে, তার কিছু ভাগ আছে, তার মধ্যে এক ভাগ হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তো যে শেয়ার মালিকগণ অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায়, তাকেই অগ্রাধিকার শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ার যারা কিনবে, তাদের লভ্যাংশ সবার প্রথমে আগে বন্টন করে দেওয়া হয়, এবং যদি ব্যবসা প্রতিষ্ঠানের লাভ নাও হয়, তারপরেও অগ্রাধিকার শেয়ার তার লভ্যাংশটা পাবে। এরপর আছে মূলধনী খরচ, কস্ট অফ ক্যাপিটাল। এইটার আমরা আরও বিস্তারিত জানতে পারবো আমাদের পঞ্চম অধ্যায়ে, আরও ভালোভাবে এখানে বলা আছে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তা বিনিয়োগের উপর সর্বনিম্ন হারে যে আয় করতে হয়, সেই আয়ের হারকেই মূলধনী খরচ বলে। অর্থাৎ মূলধন খরচটা কি? মূলধন, তুমি যে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য যে টাকাটা তুমি কোনো মাধ্যম থেকে সংগ্রহ করতেছো, এই মাধ্যম থেকে সংগ্রহ করার জন্য তোমার কিছু ব্যয় করতে হচ্ছে হয়তো বা, তাহলে এই ব্যয়ের পরিমাণের হারটা নির্ণয় করাটাকেই আমরা বলবো হচ্ছে মূলধনী খরচ। আশা করছি এই পর্যন্ত তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আবার আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়বস্তু আছে, আজকে যেহেতু আমরা 19 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম, আমরা পরবর্তী পৃষ্ঠাগুলো পরের ক্লাসে পড়ব। আশা করছি তোমরা আজকে ক্লাস এই পর্যন্ত বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।